হ্যালো স্টুডেন্টস, আ ভেরি গুড ইভিনিং। ট্রান্সফরমার 05 আমাদের আজকের টপিক আইডিয়াল ট্রান্সফরমার অন লোড। তোমরা নিশ্চিতভাবে জানো যে আমাদের লাস্ট দুটো ক্লাসে যে বিষয়ের উপরে ক্লাসটা ছিল সেটা ট্রান্সফরমারের নো লোড কন্ডিশনে কি কি ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কিংবা একটা ট্রান্সফরমার ফান্ডামেন্টালি কিরকম বিহেভ করে সেটা নিয়ে আলোচনা ছিল। যথারীতি প্রথম ক্লাসে মানে ট্রান্সফরমার ক্যারেক্টারিস্টিক্স এর প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আইডিয়াল ট্রান্সফরমার অন নো লোড, মানে একটা আইডিয়াল ট্রান্সফরমার নো লোডে থাকলে তার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তার আচার আচরণ কেমন হয়। মূলত আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারকে নো লোডে রেখে তার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং তার যাবতীয় আচার আচরণ আমরা কিন্তু দেখে নিয়েছিলাম। এবং কথা মতো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় আইডিয়াল ট্রান্সফরমার অন লোড। মোদ্দা কথা আমরা ট্রান্সফরমারে আজকে লোড কন্ডিশন নিয়ে আলোচনা করব এবং শুরুটা করব আইডিয়াল ট্রান্সফরমার দিয়ে। এর পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার অন লোড কন্ডিশনে তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় নিশ্চিতভাবে আমরা সেটাও জানবো। তো আমাদের আজকের টপিক আইডিয়াল ট্রান্সফরমার অন লোড। সুতরাং আমি বোর্ডে একটা আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে নেব, সেই আইডিয়াল ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে আজকে লোড কানেক্ট করব এবং লোড কানেক্ট করার পর তার ক্যারেক্টারিস্টিক্সটা ভালো করে বুঝে নেব। তো মনে করা যাক একদম সিম্পল ডায়াগ্রাম দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবে এবং কনসেন্ট্রেশনটা কিন্তু বাড়িয়ে রাখবে। সুতরাং একটা আমি যদি আইডিয়াল ট্রান্সফরমার এটাকে ভেবে নিই যে এটা একটা আইডিয়াল ট্রান্সফরমার হওয়ার কিছু কন্ডিশন আছে, সেগুলো নিয়ে আমরা পেছনের ক্লাসে আলোচনা করেছি। তবুও আইডিয়াল ট্রান্সফরমার কন্ডিশন গুলো আমি বলে দিই। এই ট্রান্সফরমারটা কাজ করবার সময় এই যখন ফাংশন করবে এই ট্রান্সফরমারে কোনো রূপ লস হওয়া চলবে না, তার মানে এখানে কোনো রূপ কোর লস অথবা আয়রন লস হওয়া চলবে না। তার সাথে সাথে এই ট্রান্সফরমারের এই যে ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং এর কোনো রূপ রেজিস্ট্যান্স থাকা চলবে না। দু সাইডে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কোনো রূপ রেজিস্ট্যান্স থাকা চলবে না, কমপ্লিটলি ইন্ডাকটিভ হতে হবে। এবং তার সাথে সাথে এই ট্রান্সফরমারের কোনো লিকেজ ফ্লাক্স থাকা চলবে না, তার মানে থ্রু দা এয়ার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কোনো রূপ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স পাস হওয়া চলবে না। এই কন্ডিশন গুলো ফুলফিল করলে তবেই সেটা একটা আইডিয়াল ট্রান্সফরমার হবে এবং এটা আমি মেনে নিচ্ছি যে এই কন্ডিশন গুলো এই ট্রান্সফরমারটা ফুলফিল করছে। যথারীতি এই ট্রান্সফরমারের দুটো ওয়াইন্ডিং, একটা প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড। আমরা প্রাইমারি সাইডে অবশ্যই একটা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করব, যেটাকে আমরা V1 দিয়ে ডিনোট করব এবং এই ভোল্টেজটা অবশ্যই অল্টারনেটিং হতে হবে অ্যাকর্ডিং টু মিউচুয়াল ইন্ডাকশন। সেকেন্ডারি সাইডে কিন্তু ইএমএফ জেনারেট হবে, সেটা আমরা দেখব। যে প্রথমত যখন এখানে আমি V1 অ্যাপ্লাই করব, প্রাইমারি সাইডে ভোল্টেজ অ্যাপ্লাই করব, রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করব। একটা যে কোনো ট্রান্সফরমারের একটা নির্দিষ্ট রেটিং থাকবে নিশ্চিতভাবে, সেই রেটেড ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করার সাথে সাথে এই সেকেন্ডারি সাইড যখন নো লোডে থাকবে, প্রিভিয়াস ক্লাসে এটা আরো ডিটেইল আলোচনা করা হয়েছে, নো লোডে থাকা সত্ত্বেও প্রাইমারি সাইড দিয়ে একটা স্মল অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হবে। যেহেতু এটা আইডিয়াল ট্রান্সফরমার, কাজেই এর মধ্যে দিয়ে কোন রূপ রেজিস্টিভ কারেন্ট কিংবা ওয়াটফুল কারেন্ট ফ্লো হবে না। এটা আইডিয়াল হওয়ার জন্য এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, প্রাইমারি সাইড ক্লোজ হবার দরুন যে কারেন্টটা ফ্লো হবে সেটা কমপ্লিটলি ম্যাগনেটাইজিং কারেন্ট। এটাকে তুমি ইন্ডাকটিভ কারেন্টও বলতে পারো, ম্যাগনেটাইজিং কারেন্ট। এর ক্যারেক্টারিস্টিক্স আমরা যখন দেখেছিলাম তখন আমরা এর ক্যারেক্টারিস্টিক্স দেখতে গিয়ে যখন ভেক্টরটা এর ফেজরটাকে আমরা দেখার চেষ্টা করেছিলাম, মনে করা যাক এটা আমাদের V1 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে। এর ধরুন যে কারেন্টটা ফ্লো হবে, যেহেতু কারেন্টটা কমপ্লিটলি ইন্ডাকটিভ, দ্যাট ইজ ওয়াই কারেন্টটা কিন্তু ল্যাগ করে যাবে ভোল্টেজের থেকে বাই 90 ডিগ্রিতে ল্যাগ করে যাবে। এন্ড দিস ইজ ইওর IM, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট। বেসিক্যালি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট যখন এর মধ্যে দিয়ে ফ্লো হবে, স্বভাবতই এখানে টার্ন থাকছে এবং এর মধ্যে দিয়ে যখন অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, সুতরাং এখানে একটা এমএমএফ জেনারেট হবে। অ্যাম্পিয়ার ইনটু টার্ন ইকুয়ালস টু এমএমএফ জেনারেট হবে এবং তার সাথে সাথে এখানে একটা ফাই জেনারেট হবে, ফ্লাক্স জেনারেট হবে। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যে কোরটা রয়েছে, কোরটা ম্যাগনেটাইজ হয়ে বেসিক্যালি এখানে ফাই জেনারেট হবে এবং এই ফাইটা ফাই এম দিয়ে আমরা ডিনোট করব বিকজ ইট ইজ মিউচুয়াল হবে। একটু পরেই এটা মিউচুয়াল হবে।
এবং এই ফ্লাক্সটা আমরা এই নর্থ পোল, সাপোজ দ্যাট একটা অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো একটা ইনস্ট্যান্টে এদিকে নর্থ পোল হলো এবং এদিকে সাউথ পোল হলো, এবারে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো পাস হবে। যেহেতু এটা আইডিয়াল, সুতরাং থ্রু দা এয়ার কোনো একটাও ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস হবে না। যতগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এখানে ডেভেলপ হবে, সমস্ত ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কিন্তু থ্রু দা কোর যাবে। এই কোরের মধ্যে দিয়ে গিয়ে যথারীতি সে সেকেন্ডারি ওয়াইন্ডিং কে লিংক করবে। লিংক করলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কিন্তু একটা ইএমএফ জেনারেট হবে, যেটাকে আমি বলবো E2 ইএমএফ যেটা জেনারেট হবে সেই ইএমএফটা, মোদ্দা কথা এটা যে ইএমএফটা এখানে জেনারেট হবে অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল। লেঞ্জেস কি বলছে, যদি কোথাও ইএমএফ জেনারেট হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাহলে উৎপাদিত ইএমএফ কিন্তু তার কজকে অপোজ করবে। তার মানে তার যে কারণ, সেই কারণের কিন্তু 180 ডিগ্রি অপোজিট ডাইরেকশনে সে কিন্তু অ্যাপিয়ার হবে। কাজেই এখানে যে ইএমএফটা উৎপন্ন হবে কোনো সন্দেহ নেই সেই ইএমএফটা উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, এন্ড দিস ইজ ওয়াই এই E2 কিন্তু অ্যাপ্লাইড ভোল্টেজের ঠিক 180 ডিগ্রি আউট অফ ফেজ অথবা 180 ডিগ্রি উল্টো ডাইরেকশনে সে কিন্তু অ্যাপিয়ার হবে। কাজেই তোমাকে যদি E2 এর ডাইরেকশন অথবা ম্যাগনিটিউড দেখাতে হয়, উৎপাদিত ইএমএফ ইন দা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ডাইরেকশন অথবা ম্যাগনিটিউড যদি তোমাকে দেখাতে হয়, তাহলে তোমার ফেজরে তুমি সেটাকে কিভাবে দেখাবে, একদম V1 এর উল্টো দিকে, 180 ডিগ্রি উল্টো দিকে। আবারও বলছি, যেহেতু এটা একটা আইডিয়াল ট্রান্সফরমার, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই ওয়াইন্ডিং এ, কাজেই উৎপাদিত হওয়ার পরে এই এর কিন্তু ওয়াইন্ডিং দ্বারা কোন রূপ ড্রপ হবে না। ড্রপ যদিও নো লোডে থাকাকালীন, কোনো অবস্থাতে নো লোডে থাকাকালীন, যতক্ষণ না ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ওয়াইন্ডিং এ ভোল্টেজ ড্রপ হবার কথাও নয়। কিন্তু প্রথম কথা হচ্ছে আমার উৎপাদিত ইএমএফ 180 ডিগ্রি আউট অফ ফেজ উইথ V1। এবারে আমি কি করব, আজকে আমাদের যে কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করছি, এই আইডিয়াল ট্রান্সফরমারটাকে আমরা লোডে নিয়ে যাব। সুতরাং স্বভাবতই এখানে একটা অ্যামাউন্ট অফ লোড তোমাকে কানেক্ট করতে হবে, যেটাকে তুমি বলছো ZL, মানে লোড ইম্পিডেন্স ZL। তো ZL যখন তুমি এখানে কানেক্ট করবে, তাহলে একটা জিনিস একটু সিম্পলি দেখো, যে এতক্ষণ সেকেন্ডারি ওয়াইন্ডিং ওপেন ছিল, তার মানে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স কত ছিল। যদি প্রশ্ন করা হয় যে এখানে কোনো লোড নেই, কিচ্ছু কানেক্টেড নেই, তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স কত ছিল। আমি অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি যে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর Z ইকুয়ালস টু 0 ছিল, কিন্তু না, আদতে সেরকম নয়। যখন এখানে কিছু নেই, তার মানে এই পথে বাধা কিন্তু ইনফিনিটি বাধা ছিল। বাধা মানে এসি সার্কিটের বাধা মানে ইম্পিডেন্স, বাধা মানে জেড। কাজেই যখন এখানে কোনো পাথ প্রোভাইড করা হয়নি, তখন বাধাটা কি করে শূন্য থাকে, বাধা তো তখন ইনফিনিটি। সুতরাং একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড যখন নো লোডে থাকে, কোনো লোড কানেক্টেড থাকে না, তখন যদি প্রশ্ন করা হয় সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্স কত কিংবা সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স কত, তাহলে অনেককে বলতে শোনা যায় যে 0, কারণ কিছুই নেই। কিন্তু ব্যাপারটা কিন্তু আদতে তা নয়। এখানে যেহেতু কিছু নেই, সুতরাং বাধা কিন্তু অসীম, ইনফিনিটি। কাজেই জেড তখন কিন্তু ইনফিনিটি ছিল। কিন্তু যখন তুমি এখানে একটা জেড, একটা পার্টিকুলার ভ্যালুর জেড এখানে কানেক্ট করলে অ্যাজ ZL, যখনই তুমি কানেক্ট করলে তখন বাধাটা কি হলো, পূর্বের বাধার থেকে এখনকার বাধা কিন্তু কার্যত কমে গেল, মোদ্দা কথা কমে গেল। কারণ আগে কোনো পাথ ছিল না, এখন কিন্তু পাথ হয়েছে কারেন্ট ফ্লো হওয়ার জন্য। যেহেতু সার্কিটটা ক্লোজ হয়েছে, সুতরাং এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের মধ্যে দিয়ে, এবার একটা কারেন্ট ফ্লো হবে। আগে যে অপশনটা একেবারেই ছিল না, যেহেতু এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা ডিনোট করব I2 দিয়ে। যথারীতি প্রাইমারি সাইডের কারেন্টকে আমরা I1 দিয়ে ডিনোট করি, কিন্তু আমি বলেছিলাম নো লোডে যে কারেন্টটা ফ্লো হবে সেটা ম্যাগনেটাইজিং কারেন্ট, সেটা এখানে লোড থাকলেও ফ্লো হবে, না থাকলেও ফ্লো হবে। মাইন্ড ইট,
এবারে এখান দিয়ে যে I2 টা ফ্লো হবে তার পরিমাণ কত হতে পারে এটাকে আমি কিভাবে ডিটারমাইন করতে পারি। তো সুতরাং যে কোনো I ইকুয়ালস টু ইন দ্যাট কেস I2 ইকুয়ালস টু এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে মানে ইএমএফ যেটা ইনডিউসড হচ্ছে E2 বাই Z2 অথবা ZL ইন দ্যাট কেস ZL, এখানে ZL বাধা নিয়েছি। সুতরাং এখান থেকে আমি লিখতে পারি এখানে যে এখানে যদি একটা ভোল্টমিটার বসানো হয় সাপোজ দ্যাট, তাহলে এখানে কোন ভোল্টেজটা তুমি পাবে, যে ভোল্টেজটা পাবে সেটা V2। দেখো E2 যেটা তোমার ইনডিউস হচ্ছে সেটা E2, আর যেটা তোমার অ্যাক্রস দ্য লোড তুমি পাচ্ছ ইওর মেজার ভোল্টেজ সেটা কিন্তু V2। তো এখানে উৎপাদিত ইএমএফ এবং আমি যে অ্যাক্রস দ্য লোড যে ভোল্টেজটা পাচ্ছি তাদের মধ্যে সামান্য ডিফারেন্স থাকে, কারণ উৎপন্ন হওয়ার পরে যে কোনো ওয়াইন্ডিং যখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় কিংবা সেই ওয়াইন্ডিংটা যখন লোডে চলে যায় তখন সেখানে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হয়। আফটার ড্রপ মানে ইনসাইডে ভোল্টেজ ড্রপ হওয়ার পরে বাইরে যে ভোল্টেজটা অ্যাপিয়ার হয় কিংবা অ্যাক্রস দ্য লোড যে ভোল্টেজটা অ্যাপিয়ার হয় সেই ভোল্টেজটাকে আমরা ভোল্টেজ বলি, সেটাকে আমরা ভোল্টেজ বলি, সেই পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা ভোল্টেজ বলি, আর যেটা ডেভেলপ হয় সেটাকে আমরা ইএমএফ বলি। কোনো সন্দেহ নেই যেটা এটা আইডিয়াল ট্রান্সফরমার এ লোডে যাবার পরেও যেহেতু এটা রেজিস্ট্যান্স ফ্রি, আমি ধরে নিয়েছি যে আমার ওয়াইন্ডিংটা রেজিস্ট্যান্স ফ্রি বিকজ এটাকে কিন্তু আইডিয়াল ট্রান্সফরমার হিসাবে কনসিডার করেছি। কাজেই এখানে কোনো সন্দেহ নেই, এখানে যত খুশি কারেন্ট ফ্লো হোক না কেন যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স নেই সুতরাং এর ভেতরে কোনো ভোল্টেজ ড্রপ নেই। যে ভোল্টেজটা এখানে ইনডিউসড হবে সেই ভোল্টেজটাই কিন্তু অ্যাক্রস দ্য লোড অ্যাপিয়ার হবে, সে কারেন্ট ফ্লো হোক কিংবা না হোক। সুতরাং এখানে অবভিয়াসলি E2 ইকুয়ালস টু উই ক্যান রাইট V2 বাই ZL। তো I2 এর যে পরিমাণটা হবে সেটা কিন্তু V2 বাই ZL। এখন এবারে কিন্তু একটা জিনিস খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন এখানে I2 ছিল না, কারেন্ট ইন দা সেকেন্ডারি ওয়াইন্ডিং যখন ছিল না তখন কোনো প্রবলেম ছিল না, আমাদের কাজটাও অনেক সহজ ছিল। কিন্তু যেই এই সেকেন্ডারি কারেন্টটা চলে এলো তখন কিছু ঘটনা ঘটতে থাকবে এবং এটাকে আমাদের সামলাতে হবে। এখানে যখনই অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে সেই অ্যাম্পিয়ারটা এখান দিয়ে রিটার্ন হচ্ছে এবং যথারীতি এখান দিয়ে সেই I2 টাই ফ্লো হচ্ছে, I2 ফ্লো হচ্ছে। তো দেখো কোন ওয়াইন্ডিং এর মধ্যে মানে কিছু নাম্বার অফ টার্নের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কিছু নাম্বার অফ টার্নের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার ইমিডিয়েট এফেক্টটা কি? তার ইমিডিয়েট এফেক্ট হচ্ছে সেখানে এমএমএফ জেনারেট হবে, এমএমএফ জেনারেট হবে। তো যথারীতি যখনই কারেন্ট ফ্লো হলো তখন সেকেন্ডারি ওয়াইন্ডিং এ এমএমএফ জেনারেট হবে যেমনটা প্রাইমারি ওয়াইন্ডিং এ হয়েছিল। সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যখন এমএমএফ জেনারেট হবে, এমএমএফ কত এমএমএফ জেনারেট হবে, কতটা পরিমাণ এমএমএফ জেনারেট হবে? তো আমরা জানি এমএমএফ ইকুয়ালস টু অ্যাম্পিয়ার I ইনটু টার্ন, I ইনটু টার্ন। তো এখানে ট্রান্সফরমারের টার্নকে আমরা T দিয়ে ডিনোট করি না, ট্রান্সফরমারের টার্নকে আমরা N দিয়ে ডিনোট করি, N দিয়ে ডিনোট করি, নাম্বার অফ টার্নসকে আমরা N দিয়ে ডিনোট করি। আমি কোন সাইডের এমএমএফ এর কথা বলছি? সেকেন্ডারি সাইডের, দ্যাট ইজ ওয়াই এমএমএফ2 লিখছি এখানে। এবং যেহেতু সেকেন্ডারি সাইডের এমএমএফ এর কথা বলছি সুতরাং এখানে সেকেন্ডারি সাইডের কারেন্ট ইনটু সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্ন। তো NI বেসিক্যালি এমএমএফ ইকুয়ালস টু NI। তো NI হওয়া মানে তার ইমিডিয়েট এফেক্ট কি? এখানে একটা ফাই জেনারেট হবে, সিম্পলি ম্যাগনেট হচ্ছে না, সিম্পলি ফাই জেনারেট হবে যেটাকে তুমি বলছো φ2। বেশ বেশ ভেরি গুড। এইবারে কিন্তু খেলা শুরু। দেখো যে কারেন্টটা ফ্লো হচ্ছে, আমি এখানে আসছি, তার আগে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, তার ডাইরেকশন কেমন হবে? তো যথারীতি এটা E2 বলতে পারো অথবা V2 বলতে পারো। E2 equals to V2 because of ideal transformer. There are no internal voltage drop inside the secondary winding. Okay, so E2 equals to V2. এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা এই E2 অথবা V2 এর কি সাথে চলবে, কিংবা এর থেকে কি পিছিয়ে চলবে, কিংবা এর থেকে কি এগিয়ে চলবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? তুমিই দেবে। তো সেটা ডিপেন্ড করে
হোয়াট টাইপ অফ লোড ইউ কানেক্টেড ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। তুমি সেকেন্ডারি ওয়াইন্ডিং এ সেকেন্ডারির অ্যাক্রসে ওয়াইন্ডিং এর অ্যাক্রসে কি ধরনের লোড কানেক্ট করছে। দেখো এসি ফান্ডামেন্টাল এন্ড সার্কিট আমরা বারংবার দেখেছি যে যদি আমার লোডটা পিওর রেজিস্টিভ হয় তাহলে ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজ হয়, কিন্তু লোডটা যদি ইন্ডাকটিভ হয় কিংবা ইন্ডাকটিভ এবং রেজিস্টিভ এর মিশ্রণ হয়, মানে বেসিক্যালি আরএল টাইপ লোড হয়, তাহলে কিন্তু কারেন্ট কিছুটা হলেও ভোল্টেজের থেকে পিছিয়ে যায়। কারেন্ট কিন্তু ভোল্টেজের থেকে কিন্তু পিছিয়ে যায়। তো সুতরাং আমরা একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে কি ধরনের লোড কানেক্ট করি, তো তোমাকে জানিয়ে রাখি, তুমি সেটা চেক করতে পারো যে আমরা যে ধরনের লোড কানেক্ট করি তার সিংহভাগ লোডই কিন্তু আরএল লোড। তার মানে রেজিস্টিভ লোড যদি পিওর রেজিস্টিভ লোডও আমরা লাগাই তার সাথেও কিন্তু কিছুটা ইন্ডাকটেন্স কিন্তু প্রেজেন্ট থাকে। কাজেই আমাদের সব সময়ের জন্য যেটা হয়, ইন জেনারেলি যেটা হয়, সেটাকে যদি স্পেশাল ট্রিটমেন্ট না করা হয়, ইন জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট যেটা, সেই কারেন্টটা ভোল্টেজের থেকে কিন্তু কিছুটা হলেও অ্যাঙ্গেলে পিছিয়ে পড়ে। কাজেই ধরে নেওয়া যাক যে এখানে যে লোডটা কানেক্ট হয়েছে সেই লোডটা আরএল লোড, তাহলে স্বভাবতই তার কারেন্টটা ভোল্টেজের থেকে পিছিয়ে পড়বে সামান্য ডিগ্রি হলেও। তো ধরে নেওয়া যাক এটা যেহেতু ভোল্টেজ, কারেন্টটা অবশ্যই তার ডাইরেকশনটা এরকম হবে। তো আমি মনে করি যে এখানে এই পরিমাণ I2 ফ্লো হচ্ছে, এই পরিমাণ I2 ফ্লো হচ্ছে। সেকেন্ডারি কারেন্ট, দিস ইজ ইউর সেকেন্ডারি কারেন্ট এন্ড ইট ইজ ল্যাগস বাই phi angle, suppose that phi angle অথবা phi 2 angle, যেহেতু এটা সেকেন্ডারি কারেন্ট phi 2 angle এ কিন্তু ডিফার করে যাচ্ছে। ওকে, ভেরি গুড। কিন্তু এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে এবং তার দরুন এই যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে phi 2, এ কি কোনো কাজ করবে না? তৈরি যখন হয়েছে কিছু তো করে ছাড়বে, অত সহজে হয়ে ছাড়বে না, কিছু অন্তত করে ছাড়বে। তো phi যখন জেনারেট হলো কি হচ্ছে দেখো, কি হচ্ছে দেখো। প্রথমত phi m জেনারেট হয়েছিল, তার দরুন কিন্তু ভোল্টেজ তৈরি হয়েছিল কিংবা ইএমএফ জেনারেট হয়েছিল ইন দা সেকেন্ডারি ওয়াইন্ডিং। মিউচুয়াল ফ্লাক্স, এই মিউচুয়াল ফ্লাক্সটা এদিক থেকে অ্যাক্ট হয়েছিল। সাপোজ দ্যাট কোনো একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে যদি এর পোলারিটি রিভার্স হয়ে যায়, তোমার অল্টারনেটিং ইলেকট্রিসিটির পোলারিটি রিভার্স হয়ে যাওয়ার সাথে সাথে এর পোলারিটিও রিভার্স হয়ে যায়। তো কোনো একটা ইনস্ট্যান্টিনিয়াস টাইমে সাপোজ দ্যাট ফ্লাক্স ইন দিস ওয়ে রান করছে phi m। ওকে, ভেরি গুড। তার দরুন এখানে ইএমএফ জেনারেট হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, কারেন্টও ফ্লো হচ্ছে বিকজ অফ অন লোড, কারেন্টও ফ্লো হচ্ছে। এখানে যেটা তৈরি হচ্ছে সেটা phi 2 জেনারেট হচ্ছে। তো এই phi 2 ইমিডিয়েটলি কি করবে? এই phi 2 ইমিডিয়েটলি কিন্তু এই phi m কে অপোজ করবে। লেঞ্জেস ল এর কথা একটু ভাবো, লেঞ্জেস ল এর কথা একটু ভাবো যে কোথাও যদি একটু আগে যেটা বলছিলাম ইএমএফ অথবা কারেন্ট প্রডিউস হয়, তাহলে উৎপন্ন হওয়ার পরে সে কিন্তু তার কারণকে অপোজ করে। তো কারণকে এখানে ইএমএফ জেনারেশন করছে কে? phi m। তাহলে এর এই ইএমএফ এর আলটিমেট প্রোডাক্ট কে? phi 2। সেই phi 2 কি করবে? এই phi m কে অপোজ করবে। মাইন্ড ইট, phi m কে অপোজ করবে। যথারীতি যখন মিউচুয়াল ফ্লাক্স phi m কে অপোজ করবে তখন phi m এর ইন্টেন্সিটি কমে যাবে। একটা এক্সাম্পল নেওয়া যাক, মনে করা যাক যে এদিক থেকে 100টা ফ্লাক্স তৈরি হচ্ছিল, যে 100টা ফ্লাক্স এদিকে গিয়ে লিংক করে সেকেন্ডারি সাইডে ইএমএফ জেনারেশন করছিল। তো 100টা ফ্লাক্স যখন তৈরি হচ্ছিল, এদিকে যখন শূন্য ফ্লাক্স তৈরি হচ্ছিল, তখন এখানে সাপোজ দ্যাট 100 ভোল্ট তৈরি হচ্ছিল। সাপোজ 100টা ফ্লাক্স যাচ্ছিল, তার দরুন 100 ভোল্ট তৈরি হচ্ছিল। তো একটা ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে ভোল্টেজ রেটিং তাহলে 100 ভোল্ট। এখন যখন এখানে কারেন্ট ফ্লো করাচ্ছ, কারেন্ট ফ্লো করিয়ে এখানে phi 2 জেনারেট করালে, এটা তোমার উদ্দেশ্য ছিল না, কিন্তু এ তো হবে, ঠিক আছে, যে এখানে phi 2 জেনারেট হোক, কিন্তু এটা হবে। হয়ে গিয়ে ধরে নেওয়া যাক যে এখানে 30টা ফ্লাক্স তৈরি হয়েছে, phi 2 ইকুয়ালস টু 30টা ফ্লাক্স তৈরি হয়েছে, 30 নাম্বার অফ লাইন্স তৈরি হয়েছে। তো এই 30 নাম্বার অফ লাইন্স 180 ডিগ্রি অপোজিটলি অ্যাপিয়ার হবে টু দা phi m মিউচুয়াল ফ্লাক্স এর সাথে। তাহলে ইওর রেজাল্ট্যান্ট ফ্লাক্স 70 হয়ে যাবে, এর সঙ্গে 30 মাইনাস হয়ে গেলে 70 হয়ে যাবে। 70 যখন হয়ে যাবে, 100টা ফ্লাক্স যদি এই কন্ডাক্টর গুলোকে লিংক করে সাপোজ, তাহলে সেই ক্ষেত্রে যদি 100 ভোল্ট তৈরি করেছিল, তাহলে যখন 70 ফ্লাক্স লিংক করবে ডেফিনেটলি সেখানে ভোল্টেজ ইনডিউস কমে যাবে, সেখানে 70 ভোল্ট এন্ড অ্যারাউন্ড 70 ভোল্ট হবে। কাজেই তাহলে দেখা যাচ্ছে একটা জিনিস যে এখানে ফ্লাক্সের পরিমাণ যত বাড়ছে তত তোমার মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণ কমে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সেকেন্ডারিতে প্রোডাকশন অফ ইএমএফ কিন্তু কমে যাচ্ছে।
কিন্তু ট্রান্সফরমার যদি এভাবে কাজ করে তাহলে সেই ট্রান্সফরমার নিয়ে আমি কিভাবে কাজ করব? তার মানে একটা নো লোডে একটা ট্রান্সফরমার 100 ভোল্ট তৈরি করছে, যখন অন লোডে চলে যাচ্ছে সেকেন্ডারিতে আমি লোড চাপাচ্ছি, আরো বেশি লোড চাপাবে তুমি একটু পরে, তো জেড আরো বেশি চাপাবে, তো যখনই এখানে আরো বেশি কারেন্ট বাড়বে, আরো বেশি কারেন্ট বাড়লে ∅2 আরো বেশি হবে, ∅2 যখন আরো বেশি হবে তখন ∅2 মেবি 30 এর জায়গায় 60 হয়ে গেল, তখন রেজাল্ট্যান্ট ফ্লাক্স 40 তে এসে দাঁড়াবে, 40 তে এসে দাঁড়াবে। তার মানে কি এখানে 40 ভোল্ট তৈরি করতে পারে। এভাবে যত বেশি কারেন্ট বাড়বে তত তোমার ভোল্টেজ প্রোডাকশন সেকেন্ডারি সাইডে কমে যাবে, তোমার লোড এন্ড কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু একটা ট্রান্সফরমার যদি এভাবে কাজ করে তাহলে ট্রান্সফরমারকে আমরা অনেক আগে ছুড়ে ফেলে দিতাম, কারণ আমরা যেটা চাইছি যে ওর ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু ট্রান্সফরমার তো এটা করে না, ভোল্টেজ এভাবে কমে গেলে তাহলে ট্রান্সফরমারকে অনেক আগেই আমরা ছুড়ে ফেলে দিতাম, সত্যিই ছুড়ে ফেলে দিতাম। কিন্তু এরকম হয় না। কেন হয় না, কি জন্য হয় না? দেখো একটা জিনিস দেখো, মোদ্দা কথা, আমাদের ইএমএফ ইকুয়েশনে আমরা কি দেখেছিলাম? সাপোজ মনে করো একটু ইএমএফ ইকুয়েশনের ক্লাসে গিয়ে দেখে এসো। ইএমএফ ইকুয়েশনে আমরা দেখেছিলাম, দেখো ইএমএফ শুধু কিন্তু সেকেন্ডারি সাইডে ইনডিউসড হয় না, ইএমএফ প্রাইমারি সাইডেও ইনডিউসড হয়। সেটা ইএমএফ ইকুয়েশনের যে ক্লাসটা আমার রয়েছে একটু ভালো করে দেখে এসো, তাহলে তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সেখানে দেখেছিলাম E1 মানে প্রাইমারি সাইডে ইনডিউসড ইএমএফ E1 ইকুয়ালস টু 4.44 φm f n1, এটা আমরা দেখেছিলাম। এই যে মিউচুয়াল ফ্লাক্স, এই যে মিউচুয়াল ফ্লাক্স, এই মিউচুয়াল ফ্লাক্সটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। কেন কেন কেন? এটা একটা আইডিয়াল ট্রান্সফরমার। আমি আইডিয়াল ট্রান্সফরমার থিওরি অফ আইডিয়াল ট্রান্সফরমার টাইপ করো, তার সাথে জুড়ে দাও সাইন ওয়েভ দা রিভার্স সুইং, পেয়ে যাবে ক্লাস। থিওরি অফ আইডিয়াল ট্রান্সফরমার এর ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে একটা আইডিয়াল ট্রান্সফরমার যেহেতু, কাজেই তুমি এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করবে E1 হিসাবে সেই ভোল্টেজটাই ইনডিউসড হবে। তার মানে যে ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করবে ইন দা প্রাইমারি সাইড, প্রাইমারি সাইডে সেই ভোল্টেজটাই ইনডিউসড হবে, সে সেকেন্ডারি সাইডে লোড থাকুক কিংবা না থাকুক। সেকেন্ডারি সাইড যখন নো লোড থাকবে তখনই ইওন ইনডিউসড হবে। সেকেন্ডারি সাইড যখন ফুল লোড, হাফ লোড, কোয়ার্টার লোড, 3/4 লোড, যা কিছু হোক না কেন, এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছো প্রাইমারি সাইডের এক্স্যাক্টলি ইকুয়াল টু সেই ভোল্টেজ কিন্তু ইনডিউসড হবে। সুতরাং এখানে যদি এক্স্যাক্টলি সেই ভোল্টেজটা ইনডিউসড হয় তাহলে দেখো ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হচ্ছে না, অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ টার্নসেও কোনো চেঞ্জ হচ্ছে না যে এ চেঞ্জ হয়ে গিয়ে ভোল্টেজকে কম্পেনসেট করছে, ক্ষতিপূরণ করছে না। 4.44 তোমার ইকুয়েশনের 4.44 কিভাবে এসছে ইএমএফ ইকুয়েশনের ক্লাস দেখানো আছে। তাহলে কেন φm এর পরিবর্তন হবে, কেন মিউচুয়াল ফ্লাক্সের পরিবর্তন হবে? বাকিগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে মিউচুয়াল ফ্লাক্সের পরিবর্তন হলে তোমার উৎপাদিত ইএমএফ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আইডিয়াল ট্রান্সফরমারের থিওরিতে এটা বলছে যে উৎপাদিত ভোল্টেজ ইন দা প্রাইমারি সাইড অল টাইম এক্স্যাক্টলি ইকুয়াল টু দা অ্যাপ্লাইড ভোল্টেজ হবে। এটা কি শুধু বলছে তাই? এটা কি স্টেটমেন্ট দেওয়া আছে তাই জন্যই কি এটা হচ্ছে না? এর পেছনে একটা হিউজ লজিক আছে, হিউজ লজিক আছে, যদিও এখন বোঝালে তুমি বুঝবে না। ইম্পিডেন্স শিফটিং মানে সেকেন্ডারিতে যখন তুমি লোড কানেক্ট করছো তার মানে ইম্পিডেন্স কিন্তু কমিয়ে দিচ্ছ, ইম্পিডেন্স কিন্তু কমিয়ে দিচ্ছ। একটু আগে যেটা বললাম যে নো লোডে থাকাকালীন তার ইম্পিডেন্স ট্রিমেন্ডাসলি হাই মানে ইনফিনিটি, তার মানে তুমি পাথ দাওনি, তার মানে বাধা প্রচুর। যেই তুমি লোড দিচ্ছ তার মানে একটা রাস্তা দিচ্ছ কারেন্ট ফ্লো হবার জন্য, তখন কিন্তু তোমার ইম্পিডেন্সটা কমে গেল। তো এই যে সেকেন্ডারি সাইডে ইম্পিডেন্স কমলে না প্রাইমারি সাইডেরও ইম্পিডেন্স কমে যাবে, প্রাইমারি সাইডেরও ইম্পিডেন্স কমে যাবে। এবং এটা একটা এর পেছনে হিউজ লজিক আছে কেন কমে যায় আমি বলবো পরবর্তী ক্লাসে। তো প্রাইমারি সাইডের ইম্পিডেন্স যখনই কমে যাবে প্রাইমারি সাইডের বাধা কমে যাবে, বাধা কমে গেলে প্রাইমারি সাইডের কারেন্ট বেড়ে যাবে। মোদ্দা কথা সেকেন্ডারি সাইড দিয়ে যখনই কারেন্ট ফ্লো হবে না তার সেই কারেন্টের একটা রেসপেক্টিভ কারেন্ট প্রাইমারি দিয়ে ফ্লো হবে। একটু বোঝার চেষ্টা করো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডারি দিয়ে যখন কারেন্ট ফ্লো ছিল, দেখো সেকেন্ডারি যখন নো লোড ছিল তখন এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো ছিল? ম্যাগনেটাইজিং কারেন্ট, অনলি ম্যাগনেটাইজিং কারেন্ট। ম্যাগনেটাইজিং কারেন্ট ইজ দিস, এখানে এটা ম্যাগনেটাইজিং কারেন্ট। ওকে, যেই সেকেন্ডারিতে এই কারেন্ট ফ্লো হলো না তখন সেকেন্ডারি এমএমএফ জেনারেট হলো অ্যাম্পিয়ার টার্ন, সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন ইকুয়ালস টু N2 I2, সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন এটা জেনারেট হলো, তার ধরুন ∅2 জেনারেট হলো। তো এই ∅2 কি বলছিলাম, ধরে নাও 30টা জেনারেট হচ্ছিল। তো
তো আমাকে মিউচুয়াল ফ্লাক্স কে কনস্ট্যান্ট রাখার জন্য, মিউচুয়াল ফ্লাক্স কত ছিল, ধরে নাও 100 ছিল ইওর ফাই এম, তো এটা যে কোনো অবস্থায় কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে তাহলে কি করে এটা কনস্ট্যান্ট থাকতে পারে? প্রাইমারিকে তখন কিন্তু 130টা ফ্লাক্স তৈরি করতে হবে, মাইন্ড ইট। প্রাইমারি সাইডে যে 100টা ফ্লাক্স তৈরি হচ্ছিল না, প্রাইমারিকে তখন 130টা ফ্লাক্স তৈরি করতে হবে। সাপোজ দ্যাট সেকেন্ডারিতে আরো লোড চাপালে সেকেন্ডারি ফ্লাক্স 30 থেকে বেড়ে ধরে নাও 80 হয়ে গেল, 80টা ফ্লাক্স হয়ে গেল। তখন যদি আমার প্রাইমারি সাইডে আরো বেশি ফ্লাক্স না তৈরি হয়, তাহলে এই 100টা ফ্লাক্স তৈরি হচ্ছিল প্রাইমারি সাইডে, সেকেন্ডারি সাইডে 80টা ফ্লাক্স তৈরি হলো, রিজাল্টেন্ট ফ্লাক্স উইল বি 20 only, so that your voltage induced may be 20 volt and around, so that তোমাকে যখন সেকেন্ডারি 80টা ফ্লাক্স তৈরি করবে তখন প্রাইমারিকে 180টা ফ্লাক্স তৈরি করতে হবে। তার মানে মিউচুয়াল ফ্লাক্স তুমি যে কটা ছিলে, সেকেন্ডারি যত ফ্লাক্স তৈরি করবে ততটা এক্সট্রা ফ্লাক্স তোমাকে তৈরি করতে হবে প্রাইমারি তোমাকে ততটা এক্সট্রা ফ্লাক্স তৈরি করতে হবে। আর তুমি যদি সেটা না পারো তাহলে তোমার ভোল্টেজ প্রোডাকশনে কিন্তু হ্যাম্পার হবে। কাজেই তখন সেকেন্ডারিকে এক্সট্রা ফ্লাক্স তৈরি করতে হবে। তো আমরা এই যে আইএম যেটা ফ্লো হয় ম্যাগনেটাইজিং কারেন্ট, এটা খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, মাইন্ড ইট। এটা যেহেতু নো লোড কারেন্ট, খুবই স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, তো এটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমরা লিখতে পারি এটা যে প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন, মানে প্রাইমারি অ্যাম্পিয়ার এন্ড টার্ন ইকুয়াল টু সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন, প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন ইকুয়ালস টু সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন, এটা আমরা লিখতে পারি। যদিও প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন একটু বেশি হবে, নইলে মিউচুয়াল ফ্লাক্স কে তৈরি করবে। তো সেকেন্ডারিতে যে অ্যাম্পিয়ার টার্ন হবে, প্রাইমারিতে সেই অ্যাম্পিয়ার টার্ন এক্সট্রা জেনারেট হতে হবে। তাহলে কি হবে, এর অ্যাম্পিয়ার টার্ন দ্বারা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে এবং বেঁচে থাকবে কে, মিউচুয়াল ফ্লাক্স। সেক্ষেত্রে মিউচুয়াল ফ্লাক্স সবসময় যদি কনস্ট্যান্ট থাকে তাহলে উৎপাদিত ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সো দ্যাট প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন ইকুয়ালস টু সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন। আবারও বলি, যদি আমরা ম্যাগনেটাইজিং কারেন্টটাকে নেগলেক্ট করি তাহলে এইখানে একটা জিনিস বোঝো, প্রাইমারিতে তাহলে কতটা কারেন্ট এক্সট্রা ফ্লো হতে হবে, যেহেতু ফ্লাক্স এক্সট্রা জেনারেট করতে হবে তাহলে তাকে কারেন্ট এক্সট্রা ফ্লো হতে হবে না। তো প্রাইমারি কারেন্ট তখন কি হবে, একটু দেখো যে এখানে তুমি এটা করতে পারো, N2 by N1 equals to N2 by N1 equals to I1 by I2, N2 by N1 কে ওপাশে নিয়ে যাও, I2 কে N1 কে এপাশে নিয়ে এসো, N2 by N1 equals to I1 by I2, একটু সিম্পলিফাই করে দেখো। তাহলে তুমি বার করতে চাইছো যে সেকেন্ডারি প্রাইমারি দিয়ে কত কারেন্ট ফ্লো হতে হবে, তো প্রাইমারি কারেন্ট তখন হবে I1, আচ্ছা এই N2 by N1 equals to এটা কি চেনা লাগছে, টার্ন রেশিও, মাইন্ড ইট, টার্ন রেশিও। এটা এরো ক্লাস আমার আছে, থিওরি অফ আইডিয়াল ট্রান্সফরমার, এই ক্লাসে টার্ন রেশিও রয়েছে। এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ন ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, নাম্বার অফ টার্ন ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং। তো এদের রেশিওকে বলা হয় টার্ন রেশিও। সুতরাং টার্ন রেশিও ইকুয়ালস টু কে, ইউ নো দ্যাট টার্ন রেশিও ইকুয়ালস টু কে ইকুয়ালস টু I1 by I2। তাহলে এখান থেকে তোমার I1 ইকুয়ালস টু কি হবে, I1 ইকুয়ালস টু K ইনটু I2। তার মানে তুমি যদি ট্রান্সফরমারের টার্ন রেশিও জানো, টার্ন রেশিও মানে কি, টার্ন রেশিও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্ন নাম্বার অফ টার্ন, প্রাইমারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্ন। আচ্ছা টার্ন রেশিও জানো না, তাহলে এখান থেকে তুমি এটা কি জানো যে V2 by V1, এটা ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। সবই কিন্তু থিওরি অফ আইডিয়াল ট্রান্সফরমার, যে কোনো ট্রান্সফরমারে N2 by N1 equals to V2 by V1, এটা আমার থিওরি অফ আইডিয়াল ট্রান্সফরমারে এটাও কিন্তু বিস্তারে আলোচনা করা আছে। সুতরাং এখানে I1 equals to K into I2, তো তুমি V2 দেখে নিলে, V1 দেখে নিলে, এবারে এদের রেশিও করে K ডিটারমাইন হয়ে গেল, দিস ইজ ইকুয়ালস টু K ডিটারমাইন হয়ে গেল, K ইনটু সেকেন্ডারি কারেন্ট করলে তুমি কিন্তু প্রাইমারি কারেন্ট পেয়ে যাবে। তো প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন সবসময় এক্স্যাক্টলি না হলেও ইকুয়াল টু সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন হবে, কিন্তু প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন বিকজ অফ
ম্যাগনেটাইজিং কারেন্ট প্রাইমারি অ্যাম্পিয়ার টার্ন সবসময় একটু বেশি হবে, নইলে কিন্তু মিউচুয়াল ফ্লাক্সের এক্সিস্টেন্সই থাকবে না। সুতরাং তার মানে এই যে I2 ফ্লো হচ্ছে তার দরুন তার জন্য প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো হবে, হবে কি হবে না? প্রাইমারিতে কারেন্ট ফ্লো হতে হবে, নইলে ফ্লাক্সটাকে কম্পেনসেট করবে কি? এই ফ্লাক্সকে তো শেষ করে দেবে। ফ্লাক্স বেশি তৈরি করতে হবে, তার জন্য এখানে কারেন্ট ফ্লো হতে হবে। এক্সট্রা যে কারেন্টটা ফ্লো হবে সেটা কি জন্য ফ্লো হচ্ছে? I2 ফ্লো হচ্ছে বলেই তো। I2 ফ্লো হতো না তো এও হতো না। I2 যদি ফ্লো হচ্ছে সেই কারণেই হচ্ছে, সেই কারণে এর ঠিক 180 ডিগ্রি উল্টো দিকে এই কারেন্টটা ফ্লো হবে, যেটাকে তুমি নাম দেবে, এমনিতে এটা প্রাইমারি সাইডে ফ্লো হচ্ছে কিন্তু এর নাম দেবে I2 ড্যাশ। আবার বলি, নাম দেবে I2 ড্যাশ। কেন? এটা তো প্রাইমারি সাইডের কারেন্ট, তাহলে why it is name implies I2? because of এই কারেন্টটা ফ্লো হচ্ছে, এই I2 ফ্লো হচ্ছে বলে এক্স্যাক্টলি 180 ডিগ্রি, এটা I2 ড্যাশ। দেখো এর পরিমাণ কি হবে সেটা তো এখান থেকে তোমাকে ডিটারমাইন করতে হবে। যদি নাম্বার অফ টার্নস বেশি থাকে, তাহলে নাম্বার অফ টার্নস যদি এখান থেকে দেখো যে I1 ইকুয়ালস টু I2 ইন্টু N2 ওভার N1। তো যদি আমার নাম্বার অফ টার্ন বেশি থাকে তাহলে কম কারেন্ট ফ্লো হবে, নাম্বার অফ টার্ন বেশি থাকলে কম কারেন্ট ফ্লো হবে। মোদ্দা কথা অ্যাম্পিয়ার টার্নেরই তো গল্প। তো নাম্বার অফ টার্ন বেশি হলে কম কারেন্ট ফ্লো হবে, নাম্বার অফ টার্ন যদি কম থাকে তাহলে তাকে বাধ্য হয়ে বেশি কারেন্ট ফ্লো হতে হবে। ঠিক আছে, সব এখান থেকে তোমার বেরিয়ে আসবে। সো দ্যাট এটাকে আমি লিখবো I2 ড্যাশ। কেন? এটা সেকেন্ডারি কারেন্ট ফ্লো হচ্ছে বলেই একরকম এর ছায়া, একরকম এরই শ্যাডো। কাজেই প্রাইমারি সাইড দিয়ে ফ্লো হলেও একে আমরা বলছি দিস ইজ আওয়ার I2 ড্যাশ, মানে প্রাইমারি সাইডে কারেন্ট। এবারে তাহলে টোটাল কারেন্ট, প্রাইমারি সাইডে টোটাল কারেন্ট, একটা অনলোড আইডিয়াল ট্রান্সফরমারে প্রাইমারি সাইড দিয়ে টোটাল কত কারেন্ট ফ্লো হচ্ছে? দেখো প্রথমত তো এই কারেন্টটা ফ্লো হচ্ছিল, যেটাকে আমি নেগলেক্ট করতে পারি, নেগলেক্ট করে বলতে পারি প্রাইমারি সাইডে এই কারেন্টটা ফ্লো হচ্ছে, কারণ এই কারেন্টটা টু মাচ স্মল বিকজ ইট ইজ নো লোড কারেন্ট। ট্রান্সফরমারের কোনো লোড নেই তো, আর এটা আইডিয়াল ট্রান্সফরমার, এর কোনো লস নেই, এ নিজে কিছু খায় না। সুতরাং একটা ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হবে, মানে 2 থেকে 5% কারেন্টও না, তারও কম। ঠিক আছে, তো এটাকে নেগলেক্ট করতে পারি। যদি তুমি নেগলেক্ট না করো, এক্স্যাক্টলি বলো যে তাহলে টোটাল প্রাইমারি কারেন্টটা একটু দেখে নিতে চাই, তাহলে তখন তোমাকে এই দুটোর ফেজর ড্র করতে হবে। তো মনে করো যে এতটা পরিমাণ IM ফ্লো হচ্ছিল, দিস ইজ দ্য ডাইরেকশন অনলি, দিস ইজ দ্য ডাইরেকশন এন্ড দিস ইজ ইওর ম্যাগনিটিউড, পরিমাণ। আর এতটা তোমার I2 ড্যাশ ফ্লো হচ্ছে, এটা প্রাইমারি কারেন্ট, প্রাইমারি I2 ড্যাশ। তো তুমি এটাকে যদি যোগ করো, দুটোকে প্যারালেলোগ্রাম মেথড দিয়ে তোমাকে যোগ করতে হবে অবভিয়াসলি, তাহলে তোমার যোগফলটা এরকম হতে পারে। তাহলে দিস ইজ ইওর I1, দিস ইজ ইওর কমপ্লিট I1 প্রাইমারি কারেন্ট, টোটাল I1। এই কারেন্ট এবং এই কারেন্ট মিলে এই কারেন্টটা হচ্ছে, প্যারালেলোগ্রাম মেথডে তুমি এটাকে যোগ করে বলতে পারো যে দিস ইজ I1। এই কারেন্টটা ফ্লো হচ্ছে, তখন এর মধ্যে দিয়ে এই IM প্লাস I2 ড্যাশ vectorical summation equals to I1, this is the primary current of an ideal transformer whenever transformer is on loading condition, mind it। আচ্ছা, তো একটা ট্রান্সফরমার যখন অন লোডে থাকবে তখন দেখো এর সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টরটা কি, সেকেন্ডারি পাওয়ার কত, তো সেকেন্ডারি পাওয়ার এখানে দেখতে পাচ্ছি যে P2, সেকেন্ডারি পাওয়ার P2 অথবা W2 ইকুয়ালস টু V2 I2 and cos phi2। দেখো দিস ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, cos phi2। তো দিস ইজ ইওর সেকেন্ডারি পাওয়ার এন্ড পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে দিস অ্যাঙ্গেল phi2। এবং প্রাইমারি পাওয়ার কি হবে? P1 ইকুয়ালস টু V1 I1 and cos phi1। দেখো একটা জিনিস বোঝো, যেহেতু এটা আইডিয়াল ট্রান্সফরমার, তাই এখানে কোনো লস নেই। তো লস যদি না থাকে তাহলে অবভিয়াসলি প্রাইমারি পাওয়ার মানে P1 শুড বি ইকুয়াল টু P2। একটা আইডিয়াল ট্রান্সফরমারের প্রাইমারি পাওয়ার এক্স্যাক্টলি ইকুয়াল টু P2। শুধু তাই নয়, জানিয়ে রাখি
যে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের কিন্তু 99% পর্যন্ত এফিসিয়েন্সি হতে পারে। সুতরাং প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারও কিন্তু আইডিয়াল ট্রান্সফরমার মতো অ্যাপ্রোচ করে। সুতরাং প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রেও তুমি বলতে পারো যে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার ইকুয়ালস টু আউটপুট পাওয়ার, সেক্ষেত্রে এক্স্যাক্টলি নয়, কারণ ওই ট্রান্সফরমারে কিছু আয়রন লস কিছু কপার লস হবে, যেটা আইডিয়াল ট্রান্সফরমারের একেবারেই নেই। কাজে এখানে P1 এক্স্যাক্টলি ইকুয়াল টু P2। এখানে তাহলে প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর এন্ড সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর, দেখো এখানে সেকেন্ডারি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ডিসটেন্স, তো এটা প্রাইমারি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ডিসটেন্স কিন্তু এটা, তাহলে এখানে কিন্তু এটা রেজাল্ট্যান্ট কারেন্ট, দিস ইজ ইওর রেজাল্ট্যান্ট কারেন্ট। তুমি যদি ভাবো এটা না, তুমি এটাকে যদি নেগলেক্ট করো তাহলে এটা, আর এটাকে যদি তুমি তোমার অ্যাকাউন্টে রাখো তাহলে কিন্তু তোমার অ্যাঙ্গেলটা এটা, দিস ইজ ইওর φ1। তো একটু ডিফার করবে, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর এবং সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর এর মধ্যে একটু ডিফারেন্স আসবে। সেক্ষেত্রে কিন্তু বলে রাখি প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর সেকেন্ডারি থেকে একটু হলেও পুয়ার হবে। তো দিস ওয়াজ অল অ্যাবাউট আইডিয়াল ট্রান্সফরমার অন লোড কন্ডিশন। তো এই ফেজরটা যখন তুমি বুঝতে পারবে, এর পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার অন লোড কন্ডিশনে যখন আসবো, না কঠিন না, একটু এর থেকে ফেজরটা একটু বড় হবে, সেখানে আরো কিছু ক্যারেক্টার ইনভলভ হবে, ঠিক আছে। সেখানে যদিও এই E2 and V2 যেটা এক্স্যাক্টলি ইকুয়াল লিখেছি, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা হয় না, কারণ সেক্ষেত্রে কিছুটা ভোল্টেজ এখানে ড্রপ হবে, সেখানে দু রকমের ভোল্টেজ ড্রপ হবে, প্রথমত রেজিস্টিভ ড্রপ হবে, তারপরে হচ্ছে তোমার ইন্ডাকটিভ ড্রপ হবে। এই দুটো ড্রপ হওয়া মিলে ইম্পিডেন্স ড্রপ, সেটাকে কিন্তু E2 থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে সে কিন্তু তার ম্যাগনিটিউড একটু কমে যাবে। সিমিলারলি প্রাইমারি সাইডেরও তাই, প্রাইমারি সাইডে অ্যাপ্লাইড ভোল্টেজ এক্স্যাক্টলি ইকুয়াল টু ইনডিউসড ইএমএফ ইন দা প্রাইমারি, এটা হবে না। এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই যে ইএমএফটা E1 যেটা ইনডিউস হচ্ছে না, এর ডাইরেকশনটা কোন দিকে হবে? দেখো অবভিয়াসলি এর ডাইরেকশন কিন্তু ইন ফেজ উইথ E2 হবে, তো এরও ডাইরেকশনটা কিন্তু E2 এই দিকে হবে, কারণ এখানে যে ডাইরেকশনের ফ্লাক্স লিংক হচ্ছে, সাপোজ দ্যাট কোন একটা ইনস্ট্যান্টে ফ্লাক্সের ডাইরেকশনটা এটা ক্লকওয়াইজ ডাইরেকশন, তো এখানেও ক্লকওয়াইজ ডাইরেকশনে ফ্লাক্স লিংক হচ্ছে, এখানেও ক্লকওয়াইজ ডাইরেকশনে ফ্লাক্স লিংক হচ্ছে, তো ইএমএফ যেটা ইনডিউসড হবে দুজনের সেম ডাইরেকশনে ইএমএফ ইনডিউসড হবে। তার থেকেও বড় ব্যাপার, এখানে উৎপাদিত ইএমএফ কেন হচ্ছে? অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য না, এই ভোল্টেজটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে, তো এ উৎপন্ন হয়ে তো অ্যাপ্লাইড ভোল্টেজকে অপোজ করবে, তো অ্যাপ্লাইড ভোল্টেজ যদি এই ডাইরেকশনে থাকে তাহলে উৎপাদিত ইএমএফ ইন দা প্রাইমারি ওয়াইন্ডিং সে কোন ডাইরেকশনে থাকবে? এটা যদি অপোজ করতে হয় তাহলে উল্টো ডাইরেকশনে থাকতে হবে। তো এটা ছিল আইডিয়াল ট্রান্সফরমার অন লোড কন্ডিশন। পরবর্তী ক্লাসে আমি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার অন লোড কন্ডিশন নিয়ে আসবো, একটু কঠিন নয়, আবার বলি একটু মোর লজিকফুল। সাথে থেকো, থ্যাংক ইউ সো মাচ।